আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ১ মাস পূর্ণ হতে চলেছে এবং যুদ্ধের ২৬তম দিনে ২ পক্ষই পাল্টাপাল্টি হামলা করেছে। তো ইরানের হামলাগুলো এখন বেশ নিখুঁত হচ্ছে এবং গত ২৪ ঘন্টায় ইরান ইসরায়েলের অভ্যন্তরে যেসব হামলা করেছে তাতে ইসরায়েলের ব্যাপক একটা ধ্বংসযজ্ঞ সংগঠিত হয়েছে। তো এভাবে ইরান তার পাল্টা জবাবটা খুব ভালো মতো দিচ্ছে। তো এদিকে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণটা পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। সর্বশেষ থাইল্যান্ড ইরানের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের একটা অয়েল ট্যাঙ্কার পরিবহন করেছে হরমুজ প্রণালী দিয়ে। তো এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে গ্রিস এবং সেই জাপান অনুরূপভাবে অনুমতি নিয়ে তাদের অয়েল ট্যাঙ্কারগুলো ইরানের কাছ থেকে অনুমতি নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। তো এভাবে হরমুজ প্রণালীর উপর ইরানের যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে, এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভীষণ একটা বেকায়দায় পড়েছেন। তো এখন ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরানের সাথে একটি চুক্তি খুব কাছাকাছি পৌঁছেছে এবং তাই তিনি এই যুদ্ধ বন্ধে ভীষণ আশাবাদী। তবে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা হয়েছে এই বিষয়টি নিশ্চিত করেনি এবং ইরান বলছে যে বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে শুধুমাত্র বার্তা আদান প্রদান হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। তো অন্যদিকে এই ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবিকে ইরানের সেনাবাহিনী আইআরজিসি কটাক্ষ করেছে। আইআরজিসি বলছে যে হোয়াইট হাউস যে আলোচনার কথা বলছে তা তাদের নিজেদের সাথে নিজেদেরই আলোচনা। আইআরজিসির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফিকার যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে অনেক কটাক্ষ করেছেন এবং যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন যে তোমাদের প্রতিশ্রুতির খুব বেশি এটা যেটা দিচ্ছিলা সেই যুগটা শেষ হয়ে গেছে এবং তোমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এতটাই বেড়েছে যে তোমরা নিজেদের মধ্যেই এখন আলোচনা করছো। তিনি আরও বলেন যে কৌশলগত শক্তির কথা এতদিন তোমরা বলে গর্ব করছিলে তা এখন কৌশলগত পরাজয়ে পরিণত হয়েছে। তো তিনি যুক্তরাষ্ট্রকে আরও উদ্দেশ্য করে বলেন যে যুক্তরাষ্ট্র যদি ইরানের উপরে হামলার চিন্তা পুরোপুরি বন্ধ করে না দেয় এবং আমাদের ইচ্ছা পূরণ অর্থাৎ ইরানের ইচ্ছা পূরণ না করে তাহলে তেল এবং জ্বালানির যে দামটা বৃদ্ধি পেয়েছে সেটা আর আগের অবস্থায় ফিরবে না, এটা দিন দিন বাড়তে থাকবে। তো তোমাদের ব্যর্থতাকে তোমরা কোনো চুক্তি বলে চালিয়ে দিও না, এই কথাটা তিনি কটাক্ষ করে বলেছেন এবং বলছেন যে শুরু থেকে এখন পর্যন্ত আমাদের একটা কথাই এবং সেটা হলো যে আমাদের কেউ তোমাদের সাথে আপোষ করবে না, এখনও করবে না, ভবিষ্যতেও করবে না। এভাবে তিনি একটা খুব দৃঢ় বক্তব্য রাখেন আইআরজিসির মুখপাত্র। তো উল্লেখ্য যে ২৪ মার্চ হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন যে ইরান যুদ্ধ শেষ করতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং পররাষ্ট্র যিনি সেক্রেটারি রয়েছেন মার্কো রুবিও তাদেরকে ইরানের সাথে আলোচনার জন্য তিনি নিযুক্ত করেছেন এবং তারা ইরানের সাথে আলোচনায় নিয়োজিত রয়েছে। তো এদিকে ইরানের একটি সূত্রকে উদ্ধৃত করে গণমাধ্যম সিএনএন বলছে যে যুক্তরাষ্ট্রের বাস্তবসম্মত এবং টেকসই প্রস্তাব কি সেটা ইরান শুনতে চায়। তো এভাবে সিএনএন একটা রিপোর্ট করেছে। তো এছাড়া ইরানের প্রতিনিধিরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা ট্রাম্প প্রশাসনকে জানিয়েছে যে তারা কোনোভাবেই এই ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার এদের সঙ্গে ইরান কোনো আলোচনায় বসবে না। এর কারণ হচ্ছে যে অতীতে এই দুইজনের সাথে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপরে হামলা চালিয়েছিল। তো এই কারণেই ইরানের পছন্দ অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এখন এই ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং পররাষ্ট্র সেক্রেটারি মার্কো রুবিও তাদেরকে নিযুক্ত করেছেন এবং এটা ইরানের পছন্দ অনুযায়ী হচ্ছে। তো উল্লেখ্য যে যুদ্ধ বন্ধের ব্যাপারে এই জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্র সচিব সেক্রেটারি মার্কো রুবিও তাদের এই দুইজনকে সেই দুই দূত উইটকফ এবং কুশনার এদের চেয়ে অনেক বেশি আন্তরিক মনে করা হয়, যে তারা যুদ্ধ বন্ধের ব্যাপারে ট্রাম্পের সেই দুইজন দূতের চেয়ে বেশি অনেক আন্তরিক। তো এইদিকে ডোনাল্ড ট্রাম্প তার ২৪ মার্চের বক্তব্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সম্পর্কে একটা বিস্ফোরক তথ্য দেন। তো ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ চালিয়ে যাবার জন্য উৎসাহ জুগিয়েছেন। তো হোয়াইট হাউসের একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন যে সৌদি যুবরাজ তিনি দারুণ যোদ্ধা এবং সে আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করছে। তো উল্লেখ্য যে এর একদিন
আগে নিউ ইয়র্ক টাইমস এবং মিডল ইস্ট মনিটর এরকম আরও অন্যান্য অনেক গণমাধ্যম তারা একটা খবর প্রকাশ করেছিল এই মোহাম্মদ বিন সালমান সম্পর্কে এবং বিস্তৃত একটা তারা রিপোর্ট পেশ করেছিল যে ইরান যুদ্ধের বিষয়ে এই মোহাম্মদ বিন সালমান আসলে কী ধরনের মনোভাব পোষণ করেন। তো সেখানে বলা হয় এই আন্তর্জাতিক মিডিয়াগুলোকে যে ডোনাল্ড ট্রাম্প এবং মোহাম্মদ বিন সালমানের মধ্যে একটা প্রাইভেট টেলিফোন কল অনুষ্ঠিত হয় এবং সেখানে মোহাম্মদ বিন সালমান ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলাকে ঐতিহাসিক সুযোগ হিসাবে বর্ণনা করেন এবং তিনি বলেন যে এটা প্রজন্মের পর প্রজন্ম থেকে একবারই এই সুযোগটা এসেছে এবং তিনি আরও বলেন যে ইরানের ওপর এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে পুনর্নির্মাণ করা যাবে বা এই হামলাটা মধ্যপ্রাচ্যকে পুনর্গঠন করবে। তো এই মোহাম্মদ বিন সালমান ইরানের হার্ডলাইন সরকারকে উৎখাত করার উপরে জোর দেন এবং তিনি বলেন যে ইরানের এই কট্টরপন্থী সরকার এটা উৎখাত করা গেলেই উপসাগরীয় অঞ্চলে এই এতদিন ধরে বা দীর্ঘদিনের যে হুমকিটা বিরাজ করছে সেটা নির্মূল হয়ে যাবে। তো মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রকে ইরানের উপর স্থল আক্রমণেরও জন্য এই ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দেন এবং ইরানের তেল খনিগুলো বা তেল, জ্বালানি তেল বা অন্যান্য গ্যাস এই যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো দখল নেওয়ার জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দেন। তবে সৌদি আরবের কর্তৃপক্ষ এসব খবরকে অস্বীকার করছে বা প্রত্যাখ্যান করেছে, তারা এগুলোকে ভুয়া খবর হিসাবে মন্তব্য করেছে। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের বিষয়ে যেসব কথা বলছেন তা ইরান এখন সন্দেহের চোখে দেখছে। ইরান মনে করছে যে যুক্তরাষ্ট্র মূলত বিশ্ববাজারে তেলের দাম কমানোর জন্য, শেয়ার বাজার চাঙ্গা করার জন্য, অর্থনীতিকে সচল রাখার জন্য এইসব কথাবার্তা বলছেন এবং এই সমস্ত কথাবার্তার আড়ালে ডোনাল্ড ট্রাম্প মূলত ইরানের উপর আরও বড় ধরনের হামলার পরিকল্পনা করছেন। তো এটা ইরান এখন মনে করছে। তো ইরানের এই সন্দেহের ভিত্তি রয়েছে, কেননা ইতিমধ্যে আমরা জেনেছি যে জাপান থেকে প্রায় ২৫০০ মার্কিন মেরিন সেনারা তারা মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর উপর আবার গতকালকে খবর এসেছে যে যুক্তরাষ্ট্রের এয়ারবোর্ন ডিভিশনের প্রায় ১০০০ থেকে ১৫০০ সৈন্য তারা রওনা হয়েছে এবং এরা মূলত প্যারাট্রুপার এবং কমান্ডো সেনাদল এবং এই বাহিনীকে বলা হয় IRF অর্থাৎ ইমিডিয়েট রেসপন্স ফোর্স। তো যুক্তরাষ্ট্রের এই এয়ারবোর্ন ইউনিটের এই যে সেনারা রয়েছে তারা ১৮ ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো স্থানে মোতায়েন হতে পারে। তো একটা খুব দুর্ধর্ষ বাহিনী। তো এদিকে শহীদ আলী লারিজানি যিনি নিহত হলেন ইরানের, তার স্থলে ইরান এখন নতুন একজন জাতীয় নিরাপত্তা প্রধান নিযুক্ত করেছে। তার নাম হলো মোহাম্মদ বাঘের জুলকদর। তো তিনি নিজেও একজন IRGCর কমান্ডার ছিলেন এবং তার এই নিয়োগ সম্পর্কে এখন পর্যবেক্ষকরা বলছেন যে তার এই নিয়োগের মাধ্যমে এই মোস্তফা খামেনি নতুন যিনি সর্বোচ্চ নেতা, তো তার ক্ষমতার হাতকে আরও শক্তিশালী করবে এবং তিনি তার ক্ষমতাকে আরও পাকাপোক্ত করলেন এই নিয়োগের মাধ্যমে। এবং এটার মাধ্যমে বোঝা গেল যে ইরানের এই যে ইসলামী বিপ্লবী সরকার তাদের নিয়ন্ত্রণটা এবং তাদের এই নিয়োগ প্রক্রিয়াগুলো এবং গভর্নমেন্ট এক কথায় যে খুব ভালোভাবে ফাংশন করছে। তো যাই হোক, বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে 15 দফার একটা সমঝোতা প্রস্তাব পাঠিয়েছেন। তো এটা বিভিন্ন গণমাধ্যম এটা প্রকাশ করেছে। এর মধ্যে অন্যতম হলো মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমস। এরা সেই 15 দফাগুলো তুলে ধরেছে। তো যেগুলোর মূল পয়েন্টগুলো বা সারমর্ম হলো যে ইরানের 3টি পরমাণু স্থাপনা ধ্বংস করতে হবে, যেগুলো নাতাঞ্জ এবং ইস্পাহান এবং ফোর্দো। এটা একটা শর্ত দিয়েছে। দ্বিতীয় শর্ত দিয়েছে যে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এটা বন্ধ করতে হবে। আর আরও একটি দিয়েছে, সেটি হচ্ছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এটা বন্ধ করতে হবে এবং মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের যেগুলো মিত্র যোদ্ধা গোষ্ঠীগুলো রয়েছে, যেগুলোকে ইরানের প্রক্সি বলা হয়, তাদের প্রতি সাহায্য সমর্থন ইরান বন্ধ করবে। যেমন এই ইয়েমেনের হুতি, লেবাননের হেজবুল্লাহ, ইরাকের কাতাইব যোদ্ধারা এবং ফিলিস্তিনের ইসলামিক জিহাদ, এরকম যে সমস্ত ইরানপন্থী সশস্ত্র সংগঠনগুলো রয়েছে সেগুলোকে ইরান সকল ধরনের সমর্থন, সাহায্য, ফাইন্যান্স এগুলো বন্ধ করবে। আর আরও একটি শর্ত দেওয়া হয়েছে যে হরমুজ প্রণালী ইরান খুলে দিবে এবং হরমুজ প্রণালী চিরদিনের জন্য উন্মুক্ত থাকবে, সেখানে ইরানের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তো এসবের বিনিময়ে ইরানের উপর থেকে সকল নিষেধাজ্ঞা, অর্থনৈতিক এবং রাজনৈতিক যত ধরনের নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো প্রত্যাহার করা হবে
এবং যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নির্মাণে যুক্তরাষ্ট্র সাহায্য করবে এবং যেটাকে বলা হচ্ছে যে বুশেহর শহরে যেটা অবস্থিত সেখানে যুক্তরাষ্ট্র এটা করবে। কিন্তু এখানে উল্লেখ করবার বিষয় হলো যে এই জায়গায় বুশেহর পারমাণবিক কর্মসূচিটা বা পরমাণু কেন্দ্রটা এটা রাশিয়া এখন নির্মাণ করছে। তো এই জায়গায় যুক্তরাষ্ট্র কিভাবে আসবে সেটাও একটা আশ্চর্যের বিষয়। তো যুক্তরাষ্ট্র নাকি এসব প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পাঠিয়েছে এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির নাকি এগুলো নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বা গুরুত্বপূর্ণ একজন নেতার সাথে আলোচনা করছেন। তবে এই সর্বোচ্চ নেতাকে বা উচ্চপদস্থ এই সম্মানিত গুরুত্বপূর্ণ ইরানের ব্যক্তিটাকে যার সাথে আলোচনা হচ্ছে সেটা কেউ স্পষ্ট করেনি এবং এই বিষয়ে কারোর কোনো ধারণা নাই। ডোনাল্ড ট্রাম্প এখানে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের নাম ইঙ্গিত করে তার নাম উচ্চারণ করেছিলেন এবং তাকেই এই সর্বোচ্চ নেতা হিসাবে ধরে নিয়েছিলেন। কিন্তু এই ইরানের স্পিকার এই তথ্যটাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন, নিন্দা জানিয়েছেন এবং অস্বীকার করেছেন। তো বস্তুত ইরান এই ট্রাম্পের এই প্রস্তাবগুলোকে আমলে নিয়েছে কিনা এবং এটার ভিত্তিতে আলোচনা চলবে কিনা তা কেউ স্পষ্ট করে নিশ্চিত হতে পারেনি। তো এখানে ট্রাম্পের প্রস্তাবে যে হাসির ব্যাপারটা হলো যে এসব প্রস্তাবের প্রায় অধিকাংশই প্রায় অনুরূপ একটা চুক্তি ইরান সেই 2015 সালে যুক্তরাষ্ট্রসহ 6টি দেশের সাথে এটা সম্পূর্ণ করেছিল, যেটা এই P5+1 রাষ্ট্রগুলো ছিল, অর্থাৎ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য এবং জার্মানি ছিল। তো তখন এই বারাক ওবামার শাসনকালে এই চুক্তিটা হয়েছিল। তো 2016 সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তিনি এই 2018 সালে ক্ষমতায় আসার পর একপাক্ষিকভাবে এই চুক্তিটা বাতিল করেছিলেন। এখন ডোনাল্ড ট্রাম্প সেই পুরনো চুক্তিতেই আবার ফেরত যেতে চাইছেন। তো এটাই আসলে একটা হাস্যকর ব্যাপার এবং এটা যে ট্রাম্পের একটা পরাজয় হিসাবে এটা নির্দেশ করছে এবং যদি এ ধরনের কোনো চুক্তি হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় হবে। তো আসলে ইরান কিন্তু কখনোই বলেনি যে তারা পারমাণবিক বোমা বানানোর জন্য তাদের পরমাণু কর্মসূচিগুলো চালাচ্ছে। তো ইরান বরাবরই বলে এসেছে যে তাদের পরমাণু কর্মসূচিটা বেসামরিক পরমাণু কর্মসূচি এবং এটা পারমাণবিক বোমা তৈরির জন্য নয়। তো সুতরাং ইরান পরমাণু সংক্রান্ত যদি কোনো কর্মসূচি এটার বাধাগ্রস্ত করা বা এটার কোনো পর্যবেক্ষণের আন্ডারে যদি এনে কোনো চুক্তি করতে হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বা আরও অন্যান্য শক্তিধর রাষ্ট্রের সঙ্গে, তাহলে এটা ইরান এক্ষেত্রে রাজি থাকবে, এটা নিশ্চিত করে বলা যায়। কিন্তু ইরান তার এই ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বাদ দেবে বা এটা সীমিত করবে এই বিষয়ে ইরান কোনো ছাড় দেবে না এবং এই কারণেই এই যুদ্ধটা সংগঠিত হচ্ছে। তা আসলে যুদ্ধ শুরু হবার পর ইরান এখন তার মোটা দাগে 5টি দাবি পাল্টা যুক্তরাষ্ট্রের উপরে আরোপ করেছে বা শর্ত আরোপ করেছে। সেগুলো হলো যে কোনো প্রকার যুদ্ধবিরতি নয় এবং যুদ্ধ চিরস্থায়ীভাবে বন্ধ হতে হবে এবং গ্যারান্টি দিতে হবে যে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আবার ইরানের উপর হামলা করবে না। এছাড়া যুদ্ধের ক্ষতিপূরণ যুক্তরাষ্ট্রকে দিতে হবে এই যুদ্ধের যতটুকু ক্ষতি হয়েছে। আরও ইরান যে প্রস্তাবটা রেখেছে হরমুজ প্রণালীর ব্যাপারে একটা নতুন বিশ্ব ব্যবস্থা চালু করতে হবে এবং যেখানে ইরানের নিয়ন্ত্রণটা থাকবে এবং উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি এগুলো বন্ধ করতে দিতে হবে এবং সকল মার্কিন সেনাদেরকে এই সমস্ত দেশ থেকে 6টি উপসাগরীয় দেশ এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। আরও একটি প্রস্তাব রেখেছে ইরান, সেটি হলো যে ইরান বিরোধী যে গণমাধ্যমগুলো রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সুতরাং ইরানের দাবিটা বেশ স্পষ্ট। তো এই 5টি দাবি যদি ইরানের পূরণ না হয় তাহলে আলোচনার পরিবর্তে যুদ্ধের ময়দানেই ফয়সালা হবে। তো বস্তুত ইরান এখন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক আপার হ্যান্ডে রয়েছে এবং ইরান ইচ্ছা করলে এখন চুক্তির দফাগুলো সাজাতে পারে। তো ইরান এখানে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে বা পরাজিত করছে বা আপার হ্যান্ডে রয়েছে সেটি হলো ইরান এই যুদ্ধটাকে দীর্ঘতর করতে পারছে এবং আরও 1 বছর 2 বছর যতদিন যুদ্ধ করতে হয় তার জন্য ইরান প্রস্তুত রয়েছে এবং ইরান তার এই প্রতিরক্ষাটা এভাবে সাজিয়েছে এখন এই প্রায় 1 মাসের যুদ্ধে সেটা বোঝা যাচ্ছে। তো এটা যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই কল্পনা করেননি যে ইরান এভাবে একটা দীর্ঘমেয়াদে যুদ্ধ করতে সক্ষম হবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।